প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। করোনার এই মহামারী অবস্থায় আমরা চাচ্ছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্টুডেন্ট যেন তাদের পড়ালেখাটাকে কন্টিনিউ করতে পারে এবং সামনে যে পরীক্ষাগুলো আছে, যখন আমাদের বিদ্যালয় খুলবে তখন যেন আমরা সেই পরীক্ষাগুলোতে ভালো করতে পারি এবং একটা ভালো প্রিপারেশন নিয়ে রাখতে পারি। এজন্য লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে, প্রত্যেকটা ক্লাস দেখবে এবং বাসায় অনুশীলন করবে, যাতে করে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো যেন আমরা ভালো করতে পারি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়ের যে টপিকসগুলো আছে, আজকে আমরা যে আলোচনাগুলো করব সেই আলোচনাগুলোর সাথে আগে আমরা পরিচিত হয়ে নিই। প্রথমেই আসি আমরা আজকে যে কাজগুলো করব সেটা প্রথমেই আসে হচ্ছে কাজের একক, এই সম্বন্ধে আমরা আজকে জানবো। তারপর শক্তি ও শক্তির ধারণা, ক্ষমতা ও ক্ষমতার একক, শক্তির রূপান্তর যে আছে 8টি রূপান্তর এখানে রয়েছে, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, চুম্বক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি এবং পারমাণবিক শক্তি। এই শক্তিগুলো সম্বন্ধে আমরা আজকে জানবো, এদের সাথে পরিচিত হব। এরপর শক্তির যে বিভিন্ন রূপান্তর রয়েছে, শক্তি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর হতে পারে, সেই সম্বন্ধে আজকে আমরা জানবো। সেটা হচ্ছে শক্তির রূপান্তরের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির রূপান্তর, যান্ত্রিক শক্তি কী কী শক্তিতে রূপান্তরিত হতে পারে সেটা। এরপরে আসি তাপ শক্তির রূপান্তর, তারপরে আলোক শক্তির রূপান্তর, শব্দ শক্তির রূপান্তর, চুম্বক শক্তির রূপান্তর, বিদ্যুৎ শক্তির রূপান্তর এবং রাসায়নিক শক্তির রূপান্তর সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব এবং সর্বশেষ পারমাণবিক শক্তি। তাহলে প্রথমে আসা যাক আমাদের প্রথম টপিক, যেটা ছিল কাজের একক। কাজটা আসলে কি? খুবই একটা মজার বিষয়। আমরা কাজ করি, অহরহই আমরা কাজ করি, আমরা লেখালেখি করি, আমরা দৌড়াদৌড়ি করি, আমরা ফুটবল খেলি, আমরা টেবিলে বসে থাকি। কোনটা আসলে কাজ আর কোনটা কাজ না, এটা আমরা আজকে গাণিতিকভাবে ব্যাখ্যার মাধ্যমে শিখব। ধরো আমি টেবিলে বসে লিখছি, তাহলে আমি কি আসলে কাজ করতেছি? আবার ধরো আমি দৌড়াচ্ছি, আমি একটা রেস দৌড়াচ্ছি, তাহলে কি আসলে কাজ হচ্ছে? ধরো আমি ফুটবল খেলছি, তাহলে কি আসলে কাজ হচ্ছে? কোনটা কাজ আর কোনটা কাজ না, সেটা আজকে আমরা খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। তো ধরো প্রথমে যে কথাটা বলা হলো, আমি টেবিলে বসে লিখছি, আসলে লেখার সময় আমি কাজ করছি না। আমি লেখার সময় আমি আমার কিছু প্রিপারেশন আমি মানসিকভাবে সেটা ভিতরে নিচ্ছি, আমার পড়াটাকে আমি আমার ভিতরে নিচ্ছি, মেমোরাইজ করতেছি বা প্র্যাকটিস করছি, কিন্তু এখানে আসলে কাজ হচ্ছে না। কাজটা তাকেই বলা হবে বা ওটাই হবে কাজ, যখন আমরা কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করব, বল প্রয়োগ করে সেই বস্তুটাকে আমরা একটু সরাতে পারবো, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিতে পারবো, তখন ওইটাকে বলা হবে কাজ। তাহলে কাজ কি? যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটা একটু সরে যায়, যদি বল প্রয়োগের দিকে একটু সরে যায়, তাহলে তাকে কাজ বলা হবে। তাহলে ধরো এইটা একটা ফ্লোর, এই ফ্লোরের উপর ভারী একটা বস্তু আছে, ধরো এই একটা ভারী বস্তু, এই ভারী বস্তুটাকে আমি পিছন থেকে ধাক্কা দিচ্ছি। ধরো আমি এই দিক থেকে এই বস্তুটাকে আমি ধাক্কা দিচ্ছি মানে আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করলাম। ধরো আমি বল প্রয়োগ করলাম এটার উপর, বল প্রয়োগ করলাম, তাহলে এই বস্তুটা যদি এটাকে আমি একটু সরাতে পারি, ধরো এই বস্তুটাকে বল প্রয়োগ করে আমি এই জায়গাটায় নিয়ে আসলাম, বস্তুটাকে আমি এখানে নিয়ে আসি, তার মানে কি বস্তুটার একটু সরণ হয়েছে, মানে কি সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে গেছে, তার একটা দূরত্ব সে অতিক্রম করেছে। আমি বলটা প্রয়োগ করতেছি এই দিকে প্রয়োগ করতেছি, আর এই বস্তুটা বল প্রয়োগের দিকে একটু সরে গিয়েছে, তাহলে এখানে কাজ হয়েছে। তাহলে কাজটা আসলে কি জিনিস? কাজটা হলো যে কোনো একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করলাম, সে একটু সরে গেল, তাহলে ওই যে বল এবং একটু যে সরে গেল মানে সরণ হলো, এই সরণের গুণফলটাই হচ্ছে কাজ। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি, কাজকে সাধারণত আমরা এইভাবে লিখতে পারি, কাজ সমান বল গুণন সরণ। অর্থাৎ কোনো একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করলাম, তার একটু সরণ হয়েছে, তাহলে ওই বল এবং সরণের গুণফলটাই হচ্ছে কাজ। তাহলে এই যে বল আর এই যে সরণ, এটার গুণফলটাই হচ্ছে কাজ। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করলে যদি তার সরণ হয়, তাহলে তাকে কাজ বলা হবে, তাহলে ওটাই হবে তার কাজ। কাজ একটা মৌলিক একটা যৌগিক রাশি, অর্থাৎ এই রাশিটাকে ভাঙলে আমরা আলাদা দুটি মৌলিক রাশি, আলাদা আরও কিছু রাশি পাবো, সেটা কি? বল এবং সরণ। তাহলে এটা একটা যৌগিক একটা রাশি, অর্থাৎ এটাকে ভাঙলে একাধিক পাবো। যৌগিক মানেই হচ্ছে তার ভিতরে একাধিক কোনো একটা কিছু আছে। ওকে, তাহলে এই কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। তাহলে আমরা ধরো প্রশ্ন হতে পারে যে কোনো একটা বস্তুর কাজ 50 জুল বলতে আমরা কি বুঝি? আমার প্রশ্ন হতে পারে কি, যে কোনো একটা বস্তুর কাজ, ধরো
প্রশ্ন হলো যে এত জুল কাজ বলতে কি বুঝো? বলতে কি বুঝো? 50 জুল কাজ বলতে কি বুঝো? মজার একটা প্রশ্ন। দেখো 50কে আমরা বেশ কয়েকভাবে লিখতে পারি। 10 গুণন 5 50, 5 গুণন 10 50, 25 গুণন 2 50, 50 গুণন 1 50 ইত্যাদি বিভিন্নভাবে বলা যেতে পারে। ধরো আমরা একটা সিম্পল নিই, সেটা কি? ধরো 50 গুণন 1 ইকুয়াল 50। তাহলে দেখো যে আমরা কাজের জন্য যে গাণিতিক রূপটা দেখেছিলাম, সেখানে কি দেখেছি? কাজের জন্য আমরা দেখেছিলাম W ইকুয়াল F S। তার মানে কি? বল আর সরণের গুণফল। বল আর সরণের গুণফল। তাহলে দেখো এখানে কি ছিল? বল ছিল আর সরণ ছিল। আমরা যদি এটাকে বল আর এটাকে সরণ বলি, তাহলে বল আর সরণের গুণফল হলো। তাহলে বল আর সরণের গুণফল যদি হয়, তাহলে এটা অবশ্যই আমাদের একটা কাজ হয়েছে। তাহলে এত জুল বলতে আমরা বুঝবো যে কোনো একটা বস্তুকে যদি 50 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে এই বস্তুটা 1 মিটার সরণ যদি হয়, তাহলে তাকে 50 জুল কাজ বলা হবে। তাহলে 50 জুল কাজ কি? কোনো একটা বস্তুর উপর আমরা 50 নিউটন বল প্রয়োগ করলাম, এতে করে যদি তার সরণ 1 মিটার হয়, তাহলে তাকে 50 জুল কাজ বলা হবে। বোঝা গেছে বিষয়টা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে আরো একভাবে বলতে পারো, তোমরা এভাবে বলতে পারো যে কোনো একটা বস্তুকে আমরা 25 নিউটন বল প্রয়োগ করলাম, তাতে করে তার সরণ 2 মিটার হয়েছে, তাহলে তার কাজ 50 নিউটন হয়েছে, ইত্যাদিভাবে বলা যাবে। আবার বলতে পারো 5 গুণন 10, অর্থাৎ 5 নিউটন বল প্রয়োগ করলাম, তাতে করে 10 মিটার সরণ হলো, তাহলেও তার কাজ 50 জুল হয়েছে। ওকে, এটা হলো খুবই মজার একটা বিষয়। তোমরা যখন আরো বড় হবে, তখন তোমরা ফিজিক্স যে সাবজেক্টটা রয়েছে, তোমরা নাম শুনে থাকবা হয়তো, এই সাবজেক্টগুলোতে এই জিনিসগুলো নিয়ে খুব ব্যাপক আলোচনা আছে। তোমরা একটু বড় হও, যখন একটু বড় হওয়ার ক্লাস 8-এ গেলেও কিছু তথ্য তোমরা অঙ্ক তোমরা পাবা এখানে। আচ্ছা, গেল আমাদের কাজ নিয়ে। কাজ কি? তাহলে কোনো একটা বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে তার যদি সরণ হয়, তাহলে তাকে কাজ বলা হবে, আর কাজের একক হচ্ছে জুল। এরপরে আসবো আমরা শক্তির ধারণা। শক্তি এবং শক্তির ধারণা সম্বন্ধে যদি আমরা জানতে চাই, শক্তিটা আসলে কি? শক্তি হচ্ছে যে কাজ করার সামর্থ্য। আমি একটা কাজ করতে পারবো, এটা সামর্থ্যটাই হচ্ছে শক্তি। যেমন ধরো আমি ধরো আমি একটা রেস দিলাম। ধরো 2জন ব্যক্তি বা 3জন ব্যক্তি রেস করলাম। রেসে আমি 10 মিনিটে 100 মিটার অতিক্রম করে আমি প্রথম হয়ে গেলাম। আবার ধরো আমার পরে যে আসলো, সে ধরো 10 সেকেন্ড, আমার ধরো 10 সেকেন্ডে আমি 100 মিটার অতিক্রম করে ফার্স্ট হলাম। আমার পরে যে আসছে, সে হয়তো বা তার জন্য আরও 11 সেকেন্ড সময় লেগেছে, বা 12 সেকেন্ড আমার থেকে একটু বেশি লেগেছে। তাহলে দেখো আমার এবং আমার পরের জনের মধ্যে পার্থক্য হলো একটা। কিসের পার্থক্য? সময়ের পার্থক্য। কাজ কিন্তু একই, আমরা কিন্তু 100 মিটার দূরত্বই অতিক্রম করেছি, কিন্তু ওর সময় বেশি লেগেছে, আমার সময় কম লেগেছে। তাহলে এখানে পার্থক্যটা কিসের? সময়ের পার্থক্য। তাহলে যদি এমনটা হয় যে কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটাই হবে আমাদের ক্ষমতা। আর শক্তি কি? শক্তি হচ্ছে আমি যে কাজটা করতে পারবো, সেটা হচ্ছে আমাদের শক্তি। অর্থাৎ আমি 100 মিটার যেতে পেরেছি, আমার পরে যে আসছে সেও 100 মিটার আসতে পেরেছে। তাহলে এই যে কাজ করার সামর্থ্য বা যাওয়ার সামর্থ্য, এটা হচ্ছে শক্তি। যদি শক্তি না থাকতো, তাহলে কিন্তু সে 100 মিটার আসতে পারতো না, বা আমার যদি শক্তি না থাকতো, আমি কিন্তু 100 মিটার যেতে পারতাম না। তাহলে শক্তিটা কি? কাজ করার সামর্থ্য। তাহলে যেহেতু কাজের একক জুল, তাহলে শক্তির এককটাও জুল হবে। এরপরে আসে আমরা ক্ষমতায়। ক্ষমতা আসলে কি? ক্ষমতার এককটা কি? ক্ষমতা হচ্ছে ওই যে বললাম যে কাজ করার হারটাকে বলা হবে ক্ষমতা। অর্থাৎ আমি একটা কাজ ধরো আমি করলাম 10 সেকেন্ডে, আরেকজনে করলো সেটা 12 সেকেন্ডে। এখানে পার্থক্যটা হচ্ছে কিসের? সময় পার্থক্য। অর্থাৎ মোট কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, তাহলে পাওয়া যাবে ক্ষমতা। অর্থাৎ কাজ করার হারটাই হচ্ছে ক্ষমতা। কাজের হার, কাজ করবার সামর্থ্য নয়, কাজ করার হারটাই হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতা হচ্ছে কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, তাহলেই আমাদের ক্ষমতা পাওয়া যাবে। আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তোমরা বড় হলে এই সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবে। আমরা একটু ধারণা নিয়ে রাখলাম, আমরা যখন পরবর্তী ক্লাসে যাব তখন আরও বিস্তারিত জানতে পারবো। তাহলে ক্ষমতা হচ্ছে কাজ করার হার, অর্থাৎ কাজকে যদি সময় দিয়ে ভাগ করা যায়, তাহলে ক্ষমতা পাওয়া যায়। আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে ক্ষমতা আসলে কি? ক্ষমতা হলো কাজ করার হার। কাজ করার হার।
বা কাজ ভাগ সময়, এটাই হলো ক্ষমতা। এটাই হচ্ছে ক্ষমতা। আর ক্ষমতার একক হচ্ছে কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এটা তোমরা মনে রাখবে, এমসিকিউ এর জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়, এগুলো মনে রাখতে হবে। এরপরে আসি আমরা শক্তির যে রূপান্তর ছিল সেই রূপান্তরে আসি। শক্তি রূপান্তর, শক্তি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর হতে পারে। আমরা ক্লাস 6-এ শিখে আসছি বিগ ব্যাং এর মাধ্যমে, অর্থাৎ মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। তো সৃষ্টির শুরুতেই, অর্থাৎ যখন বিস্ফোরণটা হয়েছিল, তখন যে পরিমাণের শক্তি ছিল পৃথিবীতে, এখনও ঠিক ওই একই পরিমাণের শক্তি রয়েছে। শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। আমার পরের টপিক্সে এটা আলোচনা করব, শক্তির অবিস্মরণতার নীতি, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার নীতি। অর্থাৎ শক্তির যে সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। শক্তি শুধুমাত্র একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হতে পারে। আমরা শক্তির সেই ধাপগুলো জানবো, কী কী ধরনের শক্তি আমাদের পৃথিবীতে বিদ্যমান, সেই শক্তি সম্বন্ধে আমরা একটু জানবো। প্রথমে আসি তোমার যান্ত্রিক শক্তি। শক্তির রূপগুলো কি কি আমরা সেটা জানবো। প্রথমে আসে হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আসলে কি? যান্ত্রিক শক্তিটা হচ্ছে, ধরো আমরা একটা গুলতি নিলাম। গুলতি তোমরা অবশ্যই দেখেছো হয়তো, গুলতি আমি একটু এঁকে দেখানোর চেষ্টা করছি। ধরো এটা নর্মালি এমনটা হয়, এটা এই জায়গায় রাবার লাগানো থাকে। ধরো এরকম দুটো রাবার লাগানো থাকবে, আর এই জায়গায় আরেকটা ভারী একটা রাবার দেওয়া থাকে। এখানে কোনো একটা পাথরের টুকরো অথবা অন্য কিছু একটা দিয়ে এইভাবে টেনে ওটাকে মারা হয়। এটা হচ্ছে গুলতি, তোমরা চিনবা অবশ্যই। তো এই গুলতিতে যখন আমরা রাবারটাকে টানি, তখন আসলে গুলতি কি বা যন্ত্র বলতে কি বুঝি? আসলে যন্ত্র মানে হচ্ছে যে কোনো একটা বস্তু দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে ওই বস্তুটাকেই বলা হবে বা ওই উপকরণটাকেই বলা হবে যন্ত্র। তাহলে গুলতি দিয়ে যদি আমরা কোনো একটা কাজ করার চেষ্টা করি, তাহলে গুলতি অবশ্যই একটা যন্ত্র। তাহলে কোনো একটা যন্ত্র থেকে যে কাজটা পাবো বা যে শক্তিটা পাবো, সেটাই হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে গুলতি থেকে যখন আমরা টেনে মারবো, তখন এখানে একটা শক্তি প্রয়োগ করতে হচ্ছে, অর্থাৎ এই শক্তিটা গতিশক্তিতে আসছে। যখন এখানে থামাবো, তখন সেটা স্থির শক্তি হয়ে গেল। যখন আবার এটাকে ছেড়ে দিব, তখন ওর ভিতরে যে পাথর বা কোনো একটা টুকরো থাকবে, সেটা সজোরে চলে যাবে, তখন সেটা আবার গতিশক্তি প্রাপ্ত হবে। তাহলে কি হলো? যন্ত্র থেকে যে শক্তিটা আমরা পাবো সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এটা হতে পারে আমরা বাঁশি বাজাচ্ছি, ধরো বাঁশি বাজাচ্ছি, তাহলে বাঁশিও একটা যন্ত্র, কারণ বাঁশি একটা শব্দ তৈরি করতেছে, তাহলে এটা থেকে একটা শক্তি আসছে, তাহলে বাঁশি একটা যন্ত্র। তাহলে বাঁশি থেকে আমরা যান্ত্রিক শক্তি পেতে পারি। হ্যাঁ, তাহলে যান্ত্রিক শক্তিটা হচ্ছে আসলে যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিটাই হচ্ছে যান্ত্রিক শক্তি। আমরা উদাহরণ দিলাম গুলতির সাহায্য নিয়ে। আর আরেকটা মজার বিষয় হলো, যখন আমরা গতি প্রাপ্ত হওয়ার জন্য বা গতি পাওয়ার জন্য যে কাজটা করা হয়, সেটাকে বলা হবে গতিশক্তি। আর একটা বস্তুর অবস্থানের পরিবর্তন করার জন্য যে কাজটা করা হবে, সেটাকে বলা হবে স্থিতিশক্তি। স্থিতিশক্তি। আচ্ছা, এরপরে আসি আমরা রাসায়নিক শক্তি। মজার বিষয় হচ্ছে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তির অহরহ ব্যবহার রয়েছে। রাসায়নিক শক্তিটা আমাদের ভিতরে আছে। সেটা কিভাবে? যে আমরা যখন খাবার খাই, তখন আসলে খাবারের কোন অংশটা আমাদের দেহ গ্রহণ করে, কোন অংশটা আমরা যখন খাবার খাই, আমাদের খাবারটা পেটের ভিতর গিয়ে ডাইজেস্ট হয়ে সেখান থেকে যে খাদ্য উপাদানগুলো আছে, বিভিন্ন খাদ্য উপাদান আছে, ভিটামিন আছে, এগুলো আমাদের বডি বা শরীর গ্রহণ করে। সেই খাদ্য উপাদানগুলো হচ্ছে রাসায়নিক শক্তি, যেটা আমাদের ভিতরে আমরা গ্রহণ করে থাকি। আর এই রাসায়নিক শক্তিটার উৎসটাই হচ্ছে কোথায়? খাদ্য এবং জ্বালানিতে। আমরা যেমন খাবার খেয়ে এনার্জি পাই, শক্তি পাই, ঠিক তেমনি ধরো জ্বালানি দিয়ে আমরা বাইক চালাই, বড় বড় প্লেন চালাই, তারপরে হচ্ছে তোমার বড় বড় বাস, রেল গাড়ি ইত্যাদি আমরা এই জ্বালানির সাহায্যই চালিয়ে থাকি। তাহলে এই রাসায়নিক শক্তিটার দেখো কত রকমের ব্যবহার আমরা নিজেদের মধ্যে নিচ্ছি, আবার যন্ত্রের মাধ্যমেও কিন্তু এই শক্তিটা আমরা পেয়ে থাকি। এই রাসায়নিক শক্তিটা সেটা কিভাবে? পেট্রোল পুড়িয়ে কিন্তু যান্ত্রিক শক্তিতে সে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ যান্ত্রিক শক্তিটা, রাসায়নিক শক্তিটা তখন যন্ত্রের মধ্যে গিয়ে গতিশক্তি প্রাপ্ত হয়ে গাড়িটা চলতে থাকে বা বাইকটা চলতে থাকে। আবার আমরা যখন খাবারটা গ্রহণ করি, খাবারের মধ্যে অনেক ধরনের রাসায়নিক পদার্থ থাকে। সেই খাবারগুলো আমাদের শরীর যখন সেই খাদ্যটা ডাইজেস্ট হয়, তখন আমাদের শরীরটা সেখান থেকে যে খাদ্য উপাদানগুলো আছে, ভিটামিনগুলো আছে, সেইগুলো গ্রহণ করে। সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। তো রাসায়নিক শক্তির মূল উৎস কোথায় বলো? জ্বালানি এবং খাদ্যতে থাকে। এরপরে দেখব তাপশক্তি। তাপশক্তিটা ধরো আমরা রান্না করার ক্ষেত্রে কি করি? রান্না করার ক্ষেত্রে নিচে আগুন দিই,
আগুন থেকে কি আসে, তাপ আসে, সেটা সিদ্ধ হয়, তারপর সেটা আমাদের খাওয়ার উপযোগী হয়। তাহলে রান্না করার ক্ষেত্রে ধরো আবার কিছু কিছু আগের দিনের যে রেলগাড়িগুলো ছিল, সেই রেলগাড়িতেও কিন্তু কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হতো, তাহলে ওখানেও কিন্তু তাপশক্তি পাওয়া যেত, ইঞ্জিনের মধ্যেও কিন্তু তাপশক্তি পাওয়া যেত। সেই তাপশক্তিটা পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে রেলগাড়ি চলতো। এরপরে আসি চুম্বক শক্তি। মজার একটা শক্তি হচ্ছে চুম্বক শক্তি। চুম্বক শক্তিটা হচ্ছে যে ধরো তোমার যে একটা লোহাকে আমরা বিদ্যুতায়িত করে সেখান থেকে একটা শক্তি পাই, তার শক্তির আরেকটা রূপ হচ্ছে চুম্বক শক্তি। এটা সাহায্য নিয়ে আমরা বিভিন্ন ধরনের, যেমন ধরো আমরা যে মোবাইলের কথা বলি, মোবাইলের ভিতর যে স্পিকারটা রয়েছে, সেই স্পিকারের মধ্যে কিন্তু চুম্বক রয়েছে। এই চুম্বকটা যদি না থাকতো তাহলে স্পিকারটা কিন্তু সাউন্ড করতো না, সেখান থেকে আমরা কথাও শুনতে পারতাম না। তাহলে এই চুম্বক এক ধরনের শক্তি। এরপরে আসি আলোক শক্তি। এই আলোক শক্তিটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা শক্তি। সেটা হলো যেমন সূর্য যদি আলো পৃথিবীতে না দিত তাহলে কি আসলে গাছপালারা তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারতো? কখনোই পারতো না। আর যদি গাছপালা যদি খাদ্য তৈরি করতে না পারতো তাহলে কিন্তু আমরাও আমাদের খাবার পেতাম না, ভাত পেতাম না, চাল ডাল ফলমূল এগুলো আমরা কিন্তু পেতাম না। কারণ উদ্ভিদ যদি না বাঁচে তাহলে ফল আসবে কোত্থেকে, ধান চাল আসবে কোত্থেকে, আমরা তো সেটা খেতেও পারবো না আর আমরা বাঁচতেও পারবো না। তাহলে সূর্য থেকে এই আলোক শক্তিটা পৃথিবীতে আসে। তাছাড়াও ধরো বৈদ্যুতিক বাল্ব যদি আমরা জ্বালাই সেখান থেকেও আমরা আলোক শক্তি পেতে পারি। তাহলে আলোক শক্তিও এক ধরনের শক্তি। এরপরে আসি শব্দ শক্তি। শব্দ শক্তি, আমি যে কথা বলছি, এই যে একটা কথা তোমরা শুনতে পাচ্ছ, তাহলে এটাও কিন্তু এক ধরনের শক্তি, যেটা আসলে মানুষ কথা বলার সময় আমরা শুনতে পাই। যদি এটা না থাকতো তাহলে আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারতাম না, যোগাযোগ করতে পারতাম না, তাহলে এটা আমাদের জন্য খুবই কষ্টের হতো। তাহলে শব্দ এক প্রকারের শক্তি। এরপরে আসি বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তির ব্যবহার যদি না থাকতো, আজকে আমি যে তোমাদের সামনে হাজির হয়েছি, আমার ফোন বা আমি কোনো ডিভাইস দিয়ে আজকের এই ভিডিওটা করেছি, তাহলে ভিডিওটা করার জন্য এর ভিতরে যে চার্জ বা মানে এটার যে চার্জ রয়েছে, সেই চার্জটা কোথা থেকে আসছে? বিদ্যুৎ থেকে আসছে। এই বিদ্যুৎ যদি না থাকতো তাহলে আমি আজকে তোমাদের সামনে এই ভিডিও মাধ্যমে তোমাদের সামনে হাজির হতে পারতাম না। তাহলে বিদ্যুৎ এক ধরনের খুবই গুরুত্বপূর্ণ একটা শক্তি, যে শক্তিটা ছাড়া আসলে আমাদের দৈনন্দিন জীবন এখন বিকল হয়ে যাবে। আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনটা এই বিদ্যুৎ শক্তি ছাড়া চিন্তাই করতে পারি না। তাহলে বিদ্যুৎ শক্তিও এক ধরনের শক্তি। এরপরে আসি পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তিটা কি আসলে? এই যে পরমাণুগুলো যে আছে, এই পরমাণুগুলোর মধ্যে কি কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রয়েছে। পরমাণুর কেন্দ্রে আছে কি? প্রোটন এবং নিউট্রন। এই নিউট্রন এবং প্রোটন একটা আরেকটার সাথে, অর্থাৎ পারমাণবিক কণাগুলো একটা আরেকটার সাথে খুবই শক্তিশালী বন্ধনের মাধ্যমে বা শক্তির সাহায্য নিয়ে আটকে আছে। এই যে পরমাণুর কণাগুলো যে রয়েছে, এই কণাগুলোকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে ওখান থেকে পারমাণবিক শক্তি পাওয়া যাবে। তাহলে পারমাণবিক শক্তিটাও এক প্রকারের শক্তি। এরপরে আসবো এই যে শক্তিগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই শক্তিগুলো রূপান্তর, অর্থাৎ যান্ত্রিক শক্তি কিভাবে তোমার গতিশক্তিতে রূপান্তর হচ্ছে, শব্দ শক্তি কিভাবে তোমার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এই সম্বন্ধে আমরা এখন জানবো। খুবই মজার বিষয়। দেখো, প্রথমে আসি যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি, ওই যে বললাম যে একটা বাটল বা ধরো একটা গুলতি থেকে আমি মারলাম, সেখানে ওই গুলতির রাবার যখন আমরা টানলাম, টেনে ছেড়ে দিলাম, তখন ওই যন্ত্রটা থেকে কি হলো? যন্ত্রটা একটা শক্তি দিল। প্রথমে কথা হলো গুলতিটা একটা যন্ত্র, আর ওখান থেকে যে শক্তিটা পাবো সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যখন আমরা ওটাকে টানলাম তখন গতিশক্তি প্রাপ্ত হলো সেটা। এরপর যখন আমরা ওটাকে ছেড়ে দিলাম, তখন টেনে আবার একটু ধরে রাখলাম, তখন স্থিতিশক্তি প্রাপ্ত হলো, আবার ছেড়ে দিলাম, তখন সে আবার গতিশক্তি প্রাপ্ত হলো। তাহলে তোমার যন্ত্র থেকে বিভিন্নভাবে আমরা এটাকে তোমার অন্যান্য শক্তিতে রূপান্তর করতে পারি। এরপর আছে তাপ শক্তি। তাপ শক্তিটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা রান্না করার ক্ষেত্রে তাপ শক্তি, যেমন ধরো আগের দিনের যে রেল গাড়িগুলো ছিল, সেই রেল গাড়িগুলোর কয়লাকে পুড়িয়ে তাপ শক্তি উৎপন্ন করে সেটাকে সেই রেলগাড়িটাকে চালানো হতো। তার মানে কি? তাপ শক্তির মাধ্যমে আমরা কি ওই যন্ত্রটাকে গতিপ্রাপ্ত করলাম বা গতি দিলাম, তাহলে কি হলো? তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। এরপরে আসি আলোক শক্তি। খুবই মজার বিষয়। আলোক শক্তিটা আসলে আলোক শক্তির মাধ্যমে, যেমন ধরো তোমরা যখন ফটোকপিয়ার অর্থাৎ ফটোকপি করতে যাও বিভিন্ন দোকানে, ফটোস্ট্যাটের দোকানে, সেখানে তোমরা দেখবা যে ফটোস্ট্যাটের মেশিনের উপর দিয়ে একটা লাইট বা একটা আলো মুভ করছে।
তার মানে কি হলো, ওই আলোটা একটা প্রতিবিম্ব সৃষ্টি করে, ওই যন্ত্রটার মধ্যে যে লেখাগুলো থাকে সেই লেখাগুলোর উপরে একটা প্রতিবিম্ব, মানে একটা আলো ঝলক ফেলবে, সেখান থেকে সেটা প্রতিফলিত হয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে সেখান থেকে কার্বন কপি বের হয়ে আসবে। অর্থাৎ যার আমরা ফটোকপি করছি তার ঠিক হুবহু একটা কার্বন কপি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে আসবে। তাহলে আলোক শক্তিটা ওইখানে রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়ে গেল। এরপরে আসি শব্দ শক্তি। শব্দ শক্তির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শব্দ শক্তির ব্যবহার করে জামা কাপড় থেকে আমরা ময়লা পরিষ্কার করতে পারি। এটা তো একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে করা হয়। যে শব্দটা আসলে কি, শব্দটা হচ্ছে বাতাসের মাধ্যমে, বাতাসের মধ্যে এটা তরঙ্গায়িত হবে, মানে কেঁপে উঠবে। একটা যন্ত্র কেঁপে উঠলেই কেবল তার শব্দ হয়। যেমন ধরো আমি এটা দিয়ে যদি এই হোয়াইট বোর্ডে একটা আঘাত করি তাহলে একটা শব্দ হচ্ছে। তার মানে আঘাতের ফলে যে শব্দটা হলো ওখানে সেই শব্দটা বায়ুতে এসে সেটা একটা তরঙ্গর সৃষ্টি করবে। সেই তরঙ্গটাই আমাদের কানে আসলে, আমাদের কানের টিম্প্যানিক পর্দায় আসবে যখন, তখন সেটা আমাদের শব্দ শক্তি হিসেবে ধরা দিবে। ঠিক আছে, তাহলে শব্দ শক্তিটা এইভাবেই ব্যবহার আমরা দেখে থাকি। এরপরে আসে চুম্বক শক্তি। ধরো একটা চুম্বক পদার্থকে আমরা কি করি, প্রথমে ধরো একটা লোহাকে বৈদ্যুতিকের মাধ্যমে বা একটা চুম্বকায়িত পদার্থের কাছে নিয়ে গেলে সেই লোহাটাকে ঘষলে লোহা চুম্বকের উপরে সেটা কি হবে, চুম্বকায়িত হবে, মানে ওই লোহাটাও চুম্বকে পরিণত হবে। এরপর ধরো চুম্বকে পরিণত হওয়ার পর সেটাকে আবার আমরা কি করব, বিচুম্বকায়িত করব, অর্থাৎ সেটা থেকে চুম্বক যে ধর্মটা থাকে সেই ধর্মকে তুলে নিব, অর্থাৎ সেটা চুম্বকের মতো কাজ করবে না। এটাকে বলা হয় চুম্বক বিকায়ন করা। অর্থাৎ তাহলে একবার আমরা চুম্বকায়িত করব, একবার বিচুম্বকায়িত করব। এই প্রক্রিয়াটা যদি খুব দ্রুত গতিতে হয় তাহলে সেখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। তাহলে দেখো চুম্বক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেল। এরপরে আসি বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তির অনেক ব্যবহার রয়েছে। যেমন ধরো আমরা বৈদ্যুতিক বাল্ব জ্বালাই, বৈদ্যুতিক বাল্বের থেকে আমরা কি পাই, আসলে আলো পাই। আবার কিছু কিছু বৈদ্যুতিক বাল্বগুলো প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে, অর্থাৎ গরম হয়ে যায়। তাহলে এই বিদ্যুৎ শক্তির মাধ্যমে কিন্তু বৈদ্যুতিক বাল্বটা জ্বললো বা জ্বলে উঠলো, তখন ওই বৈদ্যুতিক বাল্বটা আমাদের কি দিচ্ছে, আলো দিচ্ছে। তাহলে বৈদ্যুতিক শক্তিটা কি শক্তিতে রূপান্তরিত হলো, আলোক শক্তিতে রূপান্তরিত হলো। আবার ধরো যে আমরা মোবাইলে কথা বলি, অথবা ধরো টেলিফোনে যখন আমরা কথা বলি বা মোবাইলে কথা বলি, তখন কি হয়, আমাদের শব্দ শক্তিটা ওই মোবাইল ওইটাকে বিদ্যুৎ শক্তি হিসেবে গ্রহণ করে সেটাকে ফাইবারের মাধ্যমে বের করে দেয়। অপর পাশে যাকে আমরা ফোন করেছি সে যখন আবার শব্দটা শুনতে পায় তখন আসলে কি হয়, অর্থাৎ শব্দ শক্তিটা প্রথমে মোবাইলে গিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে সেটা বিকিরণের মাধ্যমে সেই শব্দ শক্তিটা অপর প্রান্তে গিয়ে আবার বৈদ্যুতিক শক্তিটা অপর প্রান্তে গিয়ে আবারও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের কানে আসবে। অর্থাৎ কি হলো, বৈদ্যুতিক শক্তি প্রথমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়, বিদ্যুৎ শক্তিটা পরবর্তীতে আবারও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে বিদ্যুৎ শক্তি বিভিন্নভাবেই রূপান্তর আমরা দেখতে পাই। আবার যেমন ধরো আমাদের মাথার উপর যে ফ্যান ঘুরে, সেই ফ্যানটাও বৈদ্যুতিক শক্তির কারণেই ঘুরে থাকে। তাহলে বৈদ্যুতিক শক্তিটা ফ্যান কি ঘুরতে থাকে, তার মানে একটা গতিপ্রাপ্ত হয়। তাহলে বৈদ্যুতিক শক্তিটা কি হলো, গতিশক্তিতে রূপান্তরিত হলো। এরপরে আসি আমরা রাসায়নিক শক্তির রূপান্তর। রাসায়নিক শক্তির রূপান্তর যেমন ধরো আমরা কি করি, যে ধরো আমাদের যে ব্যাটারিগুলো আছে, মোবাইলের ব্যাটারি হতে পারে, ঘড়ির ব্যাটারি হতে পারে, দেয়াল ঘড়ির ব্যাটারি হতে পারে, সেই ঘড়ির ব্যাটারিতে আসলে কি হয় যে তোমার ব্যাটারির গঠনটা তোমার বড় ক্লাসে জানতে পারো। ওর মাঝে কিছু রাসায়নিক উপাদান থাকে, সেই রাসায়নিক বিক্রিয়া তাদের মধ্যে ঘটে সেটা সেই বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। ধরো ঘড়িটা তখন সচল হয়। আবার ধরো যেমন মোবাইলের যে ব্যাটারিটা চার্জ হয়, সেই চার্জ হওয়ার ক্ষেত্রে প্রথমে কি হয়, ব্যাটারিটার মধ্যে যে রাসায়নিক উপাদানগুলো থাকে তারা বিক্রিয়া করে পরবর্তীতে এটা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। আবার ধরো যখন আমরা গ্যাসের চুলায় রান্না করি, সেই রান্না করার ক্ষেত্রে যে গ্যাস ব্যবহার করি, সেই গ্যাসটা মূলত বিউটেন আর মিথেনের হয়ে থাকে। এই মিথেন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার আগুন উৎপন্ন করে, দহন বিক্রিয়ার মাধ্যমে আগুন উৎপন্ন করে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। তাহলে এখানে কি হলো, যে ওই গ্যাসটা তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে রাসায়নিক শক্তি এইভাবে আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। এরপরে আসে পারমাণবিক শক্তি। পারমাণবিক যে তোমার কেন্দ্রগুলো রয়েছে, সেখানে এই পারমাণবিক অর্থাৎ একটা পরমাণুর সাথে একটা পরমাণুর বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা যেতে পারে। যেমন আমাদের বাংলাদেশের রূপপুরে কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
হতে যাচ্ছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। তো ওখানে কি করা হবে আসলে, যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরমাণুর সাথে পরমাণুর বিক্রিয়া ঘটানোর মাধ্যমে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হবে। তাহলে পারমাণবিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হবে। তাহলে আজকে আমরা মোটামুটি এই পর্যন্ত জানলাম। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শিখলাম। প্রথমে শিখে গেছে যে কাজের একক, তারপরে হচ্ছে শক্তি, তারপর ক্ষমতা, তারপরে শক্তির যে বিভিন্ন রূপ রয়েছে সেই রূপ সম্বন্ধে আমরা জেনেছি। তারপরে এদের যে রূপান্তর রয়েছে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হতে পারে সে সম্বন্ধেও আমরা জেনেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় আরেকটু মনোযোগী হয়ে প্রত্যেকটা সাবজেক্টকে নিয়েই সমান গুরুত্ব দিয়ে ভালো করে বাসায় পড়বে, এবং তোমাদের মাথায় রাখতে হবে যে এই অবস্থা কবে ভালো হবে তারপর আমরা পড়বো, এটা মাথায় রাখা যাবে না। ভালো করে বাসায় তোমাদের মতো করে পড়তে হবে। আমরা গাইডলাইন হিসেবে তোমাদেরকে যে ক্লাসগুলো দেবো সেই ক্লাসগুলো ভালো করে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করবে, আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার আজকের ক্লাসটা অনেক এনজয় করেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।